গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ঘুণ পোকা। পড়ছির ৩য় পর্ব। মোটরসাইকেলের ভীষণ শব্দে চমকে ঘুম ভেঙে গেল শ্যামের। শিউরে উঠে বসল সে। তড়িৎ গতিতে তাকিয়ে দেখল চারদিকে। তারপর ক্রমে ক্ষীণ হয়ে এলো আওয়াজ। সে স্পষ্ট টের পেল শব্দটা আসছে তার মাথার ভিতর থেকে। সার্কাসে কিংবা শিয়ালদার রথের মেলায় জালে ঘেরা গোল খাঁচার মধ্যে মৃত্যুকূপের সেই খেলায় যেভাবে মোটরসাইকেল ঘুরতে ঘুরতে ওঠে কিংবা নামে, চক্কর দেয়, ঠিক অবিকল সেই রকমভাবে একটা মোটরসাইকেল এতক্ষণ তার মাথার ভিতরে ঘুরপাক খেল। সে জেগে উঠতেই সেই শব্দ ক্রমে ক্ষীণ হয়ে গভীর নিস্তব্ধতার ভিতরে মিলিয়ে গেল। তারপর নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দ শুনতে পেল সে। কিছুক্ষণ সে ভীষণ বোকার মতো, গাড়লের মতো তার চতুর্দিকে অন্ধকার মাঠ আর কুয়াশায় ভরা শূন্যতার দিকে চেয়ে রইল। মনে হয় নিশিরাতের পরই তাকে উড়িয়ে এনেছে, শুইয়ে দিয়ে গেছে এই মাঠের মধ্যে। তারা নিয়ে গেছে তার স্মৃতি, স্বপ্ন আর ভবিষ্যৎ চিন্তা। এখন আর নিজের নাম মনে পড়ে না, পরিচয় মনে পড়ে না। হিম পড়ে ভিজে গেছে তার ধুতি আর চাদর, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে স্যান্ডেল। উত্তরের বাতাস লাগে হঠাৎ, হিহি ঠান্ডায় সে কেঁপে ওঠে। হঠাৎ খেয়াল হয় ডান হাতের মুঠোয় ধরা 10 টাকার ভাঙানো নোট। মনে পড়ে যায় বাস ভাড়া দেওয়া হয়নি। মনে পড়ে যায় আজ তার 31-এর জন্মদিন। মনে পড়ে যায় যে সে শ্যাম। উঠে পড়ে শ্যাম, ধীরে সুস্থে মাঠ পার হয়। ঘাসে হিম জমে আছে। শিশিরে ভেজা পায়ের পাতা থেকে কিলবিল করে শীত উঠে আসে শরীরে। বাস রাস্তায় এসে সে বাস ধরল। সারা রাস্তায় সে কিছুতেই ভেবে পেল না কেন সে ওই মাঠের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, কেন সে বাসের ভাড়া দেয়নি, কেন সে খুচরো ছিটিয়ে দিয়েছিল রাস্তায়, কেন সে আয়নার আলো ফেলেছিল একজন মোটরসাইক্লিস্টের মুখে। পাইস হোটেলের দরজায় সুবোধ মিত্রর সঙ্গে দেখা। মিত্র হৈ হৈ করে ওঠে। 7:30টায় আপনি এখানে? আমি তো মাত্র বিকেলের 3rd কাপ চা চালিয়ে গেলুম, 10টায় খেতে আসব। চলুন মশাই, বলে মিত্র শ্যামের হাত ধরে। এক্ষুনি রাতের খাওয়া শেষ করলে মাঝরাতে খিদে পাবে, চলুন। এতক্ষণে শীতভাব কেটে যায় শ্যামের। শরীরে উত্তাপ ফিরে আসে। মনে পড়ে সারাদিন সে কথা বলেছে খুব কম। হিসেব করে দেখল সকাল থেকে সে কথা বলেছে মাত্র 4টি লোকের সঙ্গে। প্রথম চায়ের দোকানের বয়, তারপর হোটেলের ছোকরা চাকরকে মাংস আর দই দিতে বলেছিল, পানের দোকানদারের কাছে চেয়েছিল সিগারেট আর পান, কন্ডাক্টরকে বলেছিল খুচরো নেই, আর আমি নেমে যাচ্ছি। সে হেসে মিত্রকে বলল, নিয়ে চলেন কোথায়? কাছে আমার আস্তানা মশাই, চলুন দেখে আসবেন। অনুগত্যের মতো শ্যাম মিত্রর সঙ্গে হাঁটতে থাকে, কেননা এখন যে কোনো সঙ্গই তার কাছে প্রিয় বলে মনে হয়। সে মিত্রর দিকে চেয়ে দেখে এবং পাশ থেকে মিত্রর প্রোফাইল দেখে তার এমন ধারণা হতে থাকে যে মিত্রর বয়স খুব বেশি নাও হতে পারে। যেতে যেতে মিত্র লন্ড্রি থেকে কাপড় নিল, মুদির দোকান থেকে নিল বাতাসা, ফুলের দোকান থেকে গেঁদা ফুল নিল কলাপাতায় মুড়ে। এসবের ফাঁকে ফাঁকে একটানা কথা বলে যাচ্ছিল মিত্র। আপনি মশাই ক্রিমিনাল। শ্যামের শীত করে ওঠে। আমি ভেবেছিলাম আপনি বেকার। আজ হোটেলের ম্যানেজারের কাছে শুনলুম বেশ ভালো একটা চাকরি করতেন আপনি, অফিসার। ডিরেক্টরের বদমাইশি ধরে দিয়েছিলেন বলে আপনার চাকরি গেছে। হা হা, সত্যি নাকি? শ্যাম মৃদু হাসে। তা আপনি মশাই এখনও বেশ আদর্শ ফাদর্শ মেনে চলেন দেখছি। তা আমারও ছিল মশাই, ওই আদর্শ যাকে বলে। রাজযোগ আর লাইফ ডিভাইন আমার নিত্যপাঠ ছিল, কণ্ঠস্থ ছিল গীতাখানা। কিন্তু মশাই, মিত্রর সঙ্গে শ্যামও দুঃখিত চিত্তে মাথা নাড়ে, হয় না। খানিকটা উঠেও ছিলুম। শেষ দিকে ধ্যানে বসলে গা শিরশির করত, শরীর হালকা বোধ হতো, আর জ্যোতিপতিও খানিকটা দেখতে পেতুম। বয়স না, তখন আর বয়স এমন কি, 20-20 হবে। মেরুদণ্ড শালগাছের মতো সোজা রেখে হাঁটতুম, বুকে আড়াআড়ি হাত রেখে দাঁড়াতুম বিবেকানন্দের মতো। আপন মনে বিড়বিড় করতুম, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। হা হা হা। সেই সময়ে আমার 20-21 বছর বয়স। রাস্তাঘাটে, ঘরে, ছাদে, ক্যালেন্ডারের ছবিতে, সিনেমার পোস্টারে, স্মৃতিতে, স্বপ্নে এত মেয়ে ছেলে ছিল না মশাই। আর এখন দেখুন, হুড়মুড় করে কোথা থেকে এলো এত মেয়ে ছেলে, ভরে গেল দেশ। বলতে বলতে কেমন ফ্যাকাশে দেখালো মিত্রকে।
বিহ্বল চোখে সে একবার চারদিকে চেয়ে দেখল। শ্যাম লক্ষ্য করে মিত্রর বাঁ বগলে লন্ড্রির ধোয়ানো কাপড়, বাঁ হাতে বাতাসার ঠোঙা, ডান হাতে কলাপাতায় মোড়া ফুল। এখন যদি হঠাৎ মিত্রর ঘাড় কি নাক চুলকে ওঠে, তাহলে হয়তো মিত্র শ্যামকেই বলবে, দিন তো মশাই আমার ঘাড়টা কি নাকটা একটু চুলকে। ভাবতেই শ্যাম খুব বিনয়ের সঙ্গে হাত বাড়িয়ে বলল, আপনার ফুলটা আমার হাতে দিন। মিত্র ঘাড় নাড়ে, না না, এ আমার নিত্যকর্ম মশাই। মা কাঠে সিংহাসনে একটা ঠাকুর বসিয়েছিলেন, মরবার সময় মিনমিন করে বললেন, ঠাকুরকে একটু ফুল বাতাসা দিস। আমিও রোজ দিয়ে যাই, 4-6 আনায় হয়ে যায় ব্যাপারটা। নইলে মশাই, ঠাকুর দেবতায় আমার আর তেমন ভক্তি শ্রদ্ধা নেই। ভগবান টগবান আছে বলে মনে হয় আপনার? বলে উৎসুক চোখে মিত্র শ্যামের দিকে তাকায়, তারপর নিজেই বলে, আছে বোধহয় কিছু একটা, কিন্তু। বলতে বলতে গলির শেষে মিত্রর ঘরের সামনে পৌঁছে যায় তারা। মিত্র তালা খুলে ঘরে ঢুকে আলো জ্বালায়, বলে, এই আমার আস্থানা। দেয়ালে অনেক ঠাকুর দেবতার ছবি টাঙানো, গোটা দিনে ক্যালেন্ডার, ইজি চেয়ার, টেবিল, আর এখানে ওখানে স্তূপীকৃত বই। জ্যোতিষবিদ্যার 2টো পত্রিকা বিছানায় উল্টানো, টেবিলের রবি ঠাকুরের ছবিতে একটা মালা পরানো, সামনে ধূপকাঠির স্ট্যান্ড। বিস্তর ধুলো জমেছে সর্বত্র। ঘরের জানলা মাত্র একটি, ভিতরের দিকে আর একটা দরজা। মিত্র বাঁ হাতে শার্টের বোতাম খুলতে খুলতে ডান হাতে দরজাটার ছিটকিনি নামিয়ে দিয়ে বলে, ভিতরটা দেখবেন নাকি? শ্যাম বলে, থাক। মিত্র শ্বাস ছাড়ে। কিচেন আছে একটা, খুবচে একটা স্টোর রুম। ফ্যামিলির কোনো অসুবিধে নেই, কিন্তু সব লক্ষ্মী ছাড়া। মিত্র দ্রুত ধুতি শার্ট পাল্টে লুঙ্গি পরে নিল। এক লহমায় ভিতরে গিয়ে চোখ মুখে হাতে পায়ে জল দিয়ে এলো। তারপর টেবিলের সামনে একটা আসন পেতে মেঝেতে বসে শ্যামকে হাত দেখিয়ে একটু অপেক্ষা করতে ইঙ্গিত করল। শ্যাম লক্ষ্য করে টেবিলের নিচে ঘুপচির ভেতরে একটা কাঠের ছোট্ট পালঙ্ক। সেখানে রয়েছে পিতলের গোপাল, মাটির কালী, রামকৃষ্ণ আর শারদামণির ছবি। একদিকে আলাদা একটা পিতলের সিংহাসনে চকচক করছে শিবলিঙ্গ। ছোট থালায় গ্লাসে জল আর বাতাসা সাজিয়ে দিল মিত্র। ফুল ভাগ করে দিল সব দেবতাকে। তারপর চোখ বুজে কয়েক সেকেন্ড বসে রইল। মিত্র উঠে দাঁড়াতেই শ্যাম বলে, কি মন্ত্র বললেন? বললুম, ঠাকুর খাও। মা ওই মন্ত্রই বলতেন। বলে মিত্র হালকা চালে হাসে, কিছু না মশাই, এ স্রেফ অভ্যাস। অনেকদিন ভুল করে একবার দেওয়া বাতাসা আবার দিয়েছি। জোরজারি হলে বিছানায় শুয়ে বলি, ঠাকুর খাও। ঠাকুর তখন কি খায় কে জানে, তবে প্রাসাদী বাতাসা আমি জমিয়ে রাখি কৌটোয়। বিকেলে মুড়ির সঙ্গে চলে যায়। হা হা হা। মিত্র যত্নে রবি ঠাকুরের ছবির সামনে ধূপকাঠি জেলে দিল। শ্যাম লক্ষ্য করে ছবির গলার মালাটা তরতাজা, বোধহয় সকালে কেনা। সে বলে, ও মালাটা কেন? মিত্র লাজুক একটু হাসে, এটাও অভ্যাস বলতে পারেন। তবে বলে একটু দ্বিধা করে মিত্র, আপনাকে বলছিলাম যে ঠাকুর দেবতায় আমার আর ভক্তি শ্রদ্ধা নেই, কিন্তু কোথাও কিছু একটা আছে মশাই। রবি ঠাকুর, রবি ঠাকুর। বলতে বলতে মিত্র আবার লাজুক একটু হাসে। সে একটা ব্যাপার আছে মশাই, আপনিই ঠিক বুঝবেন না। কেন? মিত্র চোখ সরিয়ে নিয়ে বলে, আসলে রবি ঠাকুরকে আমি খুব ভক্তি শ্রদ্ধা করি। সে তো অনেকেই করে। শ্যাম হাসে, না ঠিক সেরকম নয়। রবীন্দ্র জয়ন্তীতে আমি যাই না কখনো, শান্তিনিকেতন দেখিনি, জোড়াসাঁকোরও ঠিকানা জানি না। না মশাই, রবি ঠাকুরের কবিতাও আমি খুব একটা পড়িনি, কেবল বাংলা সিলেকশনে যা ছিল তাই, আর 2-একটা ছুটকো ছাটকা। পুরো কবিতা একটাও মুখস্থ নেই, তবে 2-একটা লাইন যদি বলতে বলেন তো পারি। যেমন রমণীর মনোসহস্র বর্ষের সখা সাধনার ধন, কিংবা ওগো বধূ সুন্দরী। হা হা হা। না মশাই, ঠিক আপনারা যে চোখে দেখেন সে চোখে নয়। রবি ঠাকুর আমার কাছে অন্যরকম, একেবারে অন্যরকম, আলাদা। মিত্র এসে শ্যামের পাশে চৌকিতে বসে, গলা সামান্য নামিয়ে বলে, বিপদে পড়লেই আমি রবি ঠাকুরকে ডাকি মশাই। মিত্রর চোখ মুখ সামান্য গম্ভীর দেখায়, বলে, ছোটবেলা থেকে মশাই আমার এই অভ্যাস। ভালো মনে পড়ে না সেই কবে ছেলেবেলায় একবার মাথায় টিকটিকি পড়েছিল বলে ভয়ে আমি দৌড় দিয়েছিলাম। ধরাম করে ধাক্কা খেয়েছিলাম বাবার পড়াশোনার টেবিলে। কেঁদে উঠতে গিয়ে দেখি টেবিলের ওপর রবি ঠাকুরের ওই ছবি মালা পরানো, সামনে ধূপকাঠি জ্বলছে। আমি কেঁদে বললুম, রবি ঠাকুর আমার মাথায় টিকটিকি, তুমি তাড়িয়ে দাও।
আমার ঘন চুলের ভিতর থেকে তক্ষুনি টিকটিকির বাচ্চাটা ছিটকে পড়ল টেবিলে। তারপর দেয়াল বেয়ে উঠে গেল। আমি শিউরে উঠলুম। হাসবেন না মশাই। আমার মনে হয়েছিল ছবির রবি ঠাকুরের চোখে মুখে একটু হাসি ঝিকমিকিয়ে গেল। ভয়ে আমার গায়ে কাঁটা দিল। পালিয়ে গেলুম। তারপর ক্রমে বুঝতে পারলুম আমি গোপনে একটা আলাদা রবি ঠাকুর পেয়ে গেছি। সে আমার গোপন কথার মতো। মায়ের কাছে গায়ের জল লুকিয়ে রাখার মতো করে আমি সকলের কাছ থেকে রবি ঠাকুরকে আলাদা করে নিলুম। রাত্রিরে একা অন্ধকার ঘর পেরোতে পারছি না। ডাকলুম, রবি ঠাকুর, আমি অন্ধকার পেরোতে পারছি না, পার করে দাও। সঙ্গে সঙ্গে মনে হতো খুব আপনজনের মতো কেউ আমার হাত ধরল। আমি গটমট করে পেরিয়ে যেতুম ঘর। খুঁড়ি ধরা নিয়ে একবার খালাসি পাড়ায় ছেলেদের সঙ্গে মারপিট লাগছে। আমি মার খেয়ে চেঁচিয়ে উঠেছিলাম, ঠাকুর, রবি ঠাকুর, আমাকে এরা মারছে, তুমি আমাকে নিয়ে যাও। শুনে থমকে গিয়ে ছেলেগুলো হেসে গড়িয়ে পড়ল। রবি ঠাকুর নিয়ে যাবে কিরে ছেলেটা? তাদের হাসির ফাঁকে গলে গিয়ে আমি ট্রেনে দৌড় মেরেছিলুম। আমি কতবার আমাদের ফুলবাগানে ঘুরে বেরিয়েছি রবি ঠাকুরের সঙ্গে। চলে গেছি বহু দূরের নীলকুঠিতে ফল খেতে। রেল ব্রিজ হেঁটে পার হয়ে চলে গেছি শম্ভুগঞ্জের মেলায়। মাঝিদের ফাঁকি দিয়ে পাট বোঝায় দুদারা নৌকোয় গাঁটরের ফাঁকে বসে চলে গেছে অচেনাগঞ্জে। লোকে ভাবতে একা একা গেছে সুবোধ, কিন্তু তা নয়। আমার সঙ্গে সব সময় থাকত রবি ঠাকুর। ওই অত লম্বা, মাথায় কালো ঠোঙার মতো টুপি, গায়ে জোব্বা আর দুধসাদা দাড়িওয়ালা রবি ঠাকুর সবসময় থাকত আমার সঙ্গে। একটু কুঁজো হয়ে নরম একখানা প্রকাণ্ড হাত ধরে থাকত আমার হাত। আমি নিশ্চিন্তে চলে যেতুম যেখানে সেখানে। পথ হারানোর ভয় থাকত না। জানতুম রবি ঠাকুর ঠিক পৌঁছে দেবে। ঝড়ে জলে জোব্বার আড়ালে ঘিরে রাখবে আমাকে। ঘুমের আগে শুনিয়ে দেবে রূপকথার গল্প। মা, দিদি বা ঠাকুরমার কাছে কতবার শুনেছি, ভূতের ভয় পেলে বুকে রাম নাম লিখিস, সন্ধেবেলা 4 তারা না দেখে ঘরে ঢুকিস না, রাত্রে সাপের নাম করলে 3 বার আস্তিক মুনির নাম নিস। আমি সেসব মানতুম না। আমি গোপনে রবি ঠাকুরকে বলতুম, এরা তো জানে না যে আমার তুমি আছো। তারপর খুব হাসতুম দুজনে। আমাদের দুজনের ছিল বাদবাকি সকলের সঙ্গে লুকোচুরি খেলা। না, সবসময় নয়। সবকিছু চাইলেই যে পাওয়া যেত তা নয়। একবার একটা ছেলে আমাদের পোষা দাঁড়ের তোতা পাখিকে ঢিল মেরেছিল বলে আমি চেঁচিয়ে বলেছিলুম, রবি ঠাকুর, ওর চোখ দুটো কানা করে দাও। তার ফলে 2 দিন বাদে আমার চোখ উঠল। আরেকবার আমি আমার ছোট বোনের কাছে যোগ করে বলেছিলুম যে আমি রাত 10টার সময় একা একা ছাদে বেরিয়ে আসতে পারি। সে বলল, ইল্লি। সঙ্গে সঙ্গে আমি বললাম, বাজি। সে তার জমানো পয়সা বাজি ধরল। একদিন রাত 10টায় আমি হাসতে হাসতে ছাদে চলে গেলুম, কিন্তু নামবার সময় আমাদের পোষা বেড়ালের গায়ে পা পড়তে বেড়ালটা আমাকে আছড়ে কামড়ে দিল। সে রাতে রবি ঠাকুর আর কথা বলেনি আমার সঙ্গে। কেন আমি জেনে শুনে বাজি ধরেছিলুম? কেন আমি ঠকিয়ে নিতে চেয়েছিলুম আমার ছোট বোনটাকে টিফিন না খাওয়া, পুতির মালা না কেনা কষ্টে জমানো পয়সা? হ্যাঁ মশাই, যতক্ষণ আমি পবিত্র শুদ্ধ থাকতুম ততক্ষণই রবি ঠাকুর থাকত আমার সঙ্গে। ঝড়ে জলে, আলোয় অন্ধকারে, ঘরে কিংবা দূরে, সবসময় ওই অত লম্বা, মাথায় কালো টুপি, জোব্বা পরা দাড়িওয়ালা লোকটা সব কাজ ফেলে আমার সঙ্গে থাকত। ক্রমে মিত্রর চোখে চিকচিক করে ওঠে জল। না মশাই, আপনাদের রক্তমাংসের রবি ঠাকুরকে আমি চোখে দেখিনি। আপনার কি মনে হয় আমার রবি ঠাকুরের সঙ্গে আপনাদের রবি ঠাকুরের কোনো মিল আছে? শ্যাম মাথা নাড়ে। না। ঠিক তাই। আসলে আমি ঠিক আসল রবি ঠাকুরকে পেয়েছিলাম মশাই, কিন্তু রাখতে পারলুম না। ক্রমে বয়স বাড়তে লাগল, গাল এলো ব্রণ, ঘুমে এলো অবৈধ স্বপ্ন, চলায় ফেরা এলো সতর্কতা। আমার ভিতরে মশাই পাপ ঢুকে যেতে লাগল। তখন রবি ঠাকুরের কবিতা পড়ি স্কুলে, মানে বই থেকে অর্থ দেখে নিই, কিন্তু কেবলই মনে হয় আমি যাকে চিনতুম সে নয়। একদিন আমি আমাদের বাগানের কোণে শিমুল গাছ তলায় বসে ঘাসের ডাঁটি দাঁতে কামড়ে আস্তে ডাকলুম, রবি ঠাকুর। কোনো সাড়া এলো না। আবার ডাকলাম, সাড়া এলো না। এলো না তো এলোই না। মাঝরাতে ঘুম ভেঙে ডাকলুম, সকালে নদীর জলের দিকে চেয়ে ডাকলুম। তারপর বসলুম আমার গোপন কান্না কাঁদতে। গেল আমার রবি ঠাকুর, গেল আমার সাহস, শুদ্ধতা, গেল আমার শৈশব। বুকের শব্দে বিসর্জনের বাজনা শুনলুম। মিত্রর চোখ বেয়ে নেমে এলো জল। ঘুমের মধ্যে কোল থেকে যেভাবে সরে যায় বাচ্চা ছেলে, তারপর থেকেই আমার জীবন একটা ট্র্যাজেডি মশাই। বলতে বলতে আস্তে ফুঁপিয়ে ওঠে মিত্র। হাঁটু মুড়ে মুখ গুজে দেয়, কাঁদতে থাকে।
একটা ঘোরের মধ্যে শ্যাম এগিয়ে গিয়ে মিত্রর কাজ ঘেঁষে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়, এলোমেলোভাবে বলতে চেষ্টা করে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। শ্যাম মিত্রের অস্ফুট কথা শুনতে পাচ্ছিল। রবি ঠাকুর ছাড়া আমার কিছু নেই, নেই। এখন আমাকে কে আবার দেবে সে রবি ঠাকুর? কে দেবে? গভীর দুঃখে শ্যাম মাথা নাড়ে। ঠিক। মুখ না তুলেই মিত্র বলে, সবচেয়ে বড় কথা কি জানেন? কি? আমার আর ভালোবাসা নেই। ভালোবাসা নেই? শ্যাম অবুঝের মতো প্রশ্ন করে। নেই। আমি আর কোনোদিনই কোনো কিছুকেই তেমন করে ভালোবাসতে পারলুম না। বলেই মিত্র গভীরতর কান্নায় ডুবে যেতে লাগল। মিত্রকে কাঁদতে দিয়ে শ্যাম ধীর নিস্তব্ধ পায়ে উঠে এলো, বেরিয়ে এলো রাস্তায়। অন্যমনস্কভাবে সিগারেটের প্যাকেট হাতড়ে বের করল পকেট থেকে। দেশলাই জ্বালতে গিয়ে খস শব্দে হঠাৎ মনে পড়ে যে আজ ৩১ জন্মদিন পার হয়ে গেল। মিত্রকে খাওয়ানোর কথা ছিল আজ, হল না। সামান্য একটু হেসে শ্যাম হাঁটতে থাকে। গলির মুখে নির্জন রাস্তায় হঠাৎ একটা খুব লম্বা লোক শ্যামের উল্টো দিক থেকে হেঁটে আসে। চমকে যায় শ্যাম। মিনু না? না, মিনু না, অন্য লোক, অনেকটা মিনুর মতো দেখতে। দোতলার সিঁড়িতে সাদা একটা বেড়াল বলের মতো গোল হয়ে শুয়েছিল। শ্যাম অন্য মনে লাথি ছুড়ল। ফ্যাঁস করে লাফিয়ে ওঠে বেড়ালটা, নিঃশব্দে বিদ্যুৎ গতিতে দৌড়ে উঠে যায় সিঁড়ির মাথায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্যামের দিকে তাকিয়ে থাকে। শ্যাম দাঁড়িয়ে থাকে, বেড়ালটার দিকে চেয়ে দেখে ভয়ঙ্কর ঘেন্নায় রাগে বেড়ালটার দু চোখ জ্বলছে। শ্যাম টের পায় তার সামনের বাতাস বিদ্বেষে বিষিয়ে আছে। সিঁড়ি ভাঙতে পাতলে শ্যাম, কিন্তু এগুতে পারে না। বেড়ালটা স্থির চোখে তাকে দেখে। হঠাৎ সে শুনতে পায় তাকে ফেলে রেখে তারই পায়ের শব্দ সামনের সিঁড়ি ভেঙে উঠে যাচ্ছে। আর্তনাদ করে উঠতে গিয়ে আস্তে হেসে ফেলে শ্যাম। না, সব ঠিক আছে। সে নিজেই উঠছে সিঁড়ি ভেঙে। শুধু কয়েক মুহূর্তের জন্য সে নিজের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অনেক রাতেও শ্যাম তার ঘরের জানলার কাছে দাঁড়িয়েছিল। বাইরে ঘন কুয়াশা, গাছপালা স্থির। একটা ল্যাম্পপোস্টের একটু পাথুরে আলোর ভেতর দিয়ে ল্যাং করে একটা ঘেউ কুকুর চলে যায়। দূরে পুলিশের বুটের শব্দ ঘুরে বেড়াচ্ছে শূন্য রাস্তায়। শ্যাম তার সকালে কেনা প্যাকেটের শেষ সিগারেট ঠোঁটে চেপে ধরে। দেশলাই জ্বালাবার খস শব্দে ভীষণ চমকে উঠে সে। তার মাথার ভিতরে টলমল করে ওঠে ঘোলা জল। শূন্য চোখে কুয়াশার দিকে চেয়ে হঠাৎ তার মনে পড়ে যায়, মাই গুডনেস, টুডে কিল্ড এ ম্যান। লোকটা যে মরেছেই এমন কথা নিশ্চিত করে বলা যায় না। অনেকেই দেখেছে ব্যাপারটা। পাড়ায় একটু খোঁজ খবর করলেই সঠিক খবরটা জানা যেতে পারে। তবু সামান্য দ্বিধায় পড়ল শ্যাম। কেননা সে যে জানলায় দাঁড়িয়ে আয়নার আলো ফেলছিল, এটাও অনেকের পক্ষে দেখে থাকা সম্ভব। সকালে উঠে তাই শ্যাম প্রথমে খবরের কাগজটা দেখল। না, তাতে কোনো মোটর সাইক্লিস্টের মৃত্যুর খবর নেই। একজন সাইক্লিস্টের সঙ্গে একটি টেম্পো ভ্যানের ধাক্কা লেগেছিল চিতপুরে। একটি বাচ্চা ছেলে মারা গেছে ফ্রিস্কো স্ট্রিটে রাস্তা পার হতে গিয়ে লরির চাপায়। একজন অজ্ঞাতনামা 40 লোক বাস থেকে পড়ে গিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে। আর একজন, না, কোনো মোটর সাইক্লিস্ট নয়। কাল কলকাতায় কোনো মোটর সাইক্লিস্টের মৃত্যু হয়নি। বড় হতাশ হল শ্যাম। এখন এই মোটর সাইক্লিস্ট লোকটা যদি মরে না গিয়ে থাকে, তবে হয়তো তার হাত পা একটু কেটে কুটে গেছে, কিংবা ভেঙেছে কয়েকটা হাড়গোড়। সেক্ষেত্রে হাসপাতাল থেকে বেরিয়ে আসবার পর লোকটা অনায়াসে তার জানলাটা খুঁজে বার করতে পারে, এবং তারপর তাকেও। তখন একদিন না একদিন অকারণে আয়নার আলো ফেলার জন্যে তাকে একটা অচেনা লোকের মুখোমুখি দাঁড়াতে হবে। শ্যাম জানে লোকটা আইনগতভাবে কিছুই করতে পারে না, তবে লোকটা খুব লম্বা চওড়া এবং নিষ্ঠুর হতে পারে। না, তাকে ভালো করে দেখেনি শ্যাম। শুধু আয়নার আলো তার মুখে ফেলে জানলার নিচে বসে পড়েছিল। কেন আলো ফেলেছিল তা শ্যামের জানা নেই। তবুও শ্যাম মাত্র এইটুকুই বলতে পারে, না মশাই, আপনার ওপর আমার কোনো রাগ ছিল না। আপনাকে আমি চিনতুমই না। অনেকদিন ধরে আমার হাতে কোনো কাজ নেই, জমানো টাকা ফুরিয়ে আসছে, আর ক্রমে ক্রমে আমি কেমন ঠান্ডা মেরে আসছি। কাজেই শরীর মন গরম রাখার জন্যে ঝিমিয়ে পড়ার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সারাদিন আমাকে নানা খেলা তৈরি করে নিতে হয়। এই সব কিছুই মশাই একটি কার্যকারণ সূত্রে বাধা। যদি একটা মা বাপ তোলা গালাগাল আমি সহ্য করতে পারতুম, তাহলে আমি আজও থাকতুম সে শ্যাম।
যে টেলিফোন তুলে নেওয়া থেকে সিঁড়ি বেয়ে ওঠানামা, এই সব কাজই খুব সুন্দর এবং ভদ্রভাবে করত। সে সারাদিন কেবল নিজের কথাই ভেবে যেত, এবং তাহলে এই আলো ফেলার খেলা তাকে খেলতে হতো না, এবং আপনিও নিরাপদে তেমাথার মোড় ঘুরতে পারতেন। শ্যামের এইসব যুক্তি যে লোকটা শ্যামের মতো করেই বুঝবে তার কোনো মানে নেই। সেক্ষেত্রে লোকটা শ্যামের দিকে দু এক পা এগিয়ে আসতে পারে। তখন কি করা উচিত তাও শ্যাম ভেবে দেখল। সেক্ষেত্রে হাতের কাছে কিছু অস্ত্রশস্ত্র থাকা দরকার। দেয়ালে থাকা দরকার একটা পালিয়ে যাওয়ার গুপ্ত দরজা, আর জানলা দিয়ে নেমে যাওয়ার জন্য একটা দড়ির সিঁড়ি। কিংবা ইতুর সঙ্গে যে ছোঁয়াছুঁয়ির খেলাটা খেলেছিল শ্যাম, সেই খেলাটাও তখন খেলা যেতে পারে। কিংবা সুবোধ মিত্রকে গিয়ে বলা যেতে পারে, এক জায়গায় বেশি দিন থাকা ঠিক নয় মশাই, আসুন আমরা ঘর বদল করে ফেলি। শ্যাম সামান্য উত্তেজনা বোধ করতে থাকে। সে দ্রুত তার ঘরের চারদিকে ঘুরে ঘুরে দেখে নেয়। একটা মাত্র দরজা, তারপর অপরিসর প্যাসেজ, সিঁড়ি। জানলার কাছে এসে দেখে প্রায় 12-14 ফুট নিচে শান বাঁধানো ফুটপাত। ফিরে আবার ঘরের দিকে চেয়ে দেখে শ্যাম। চিন্তায় তার ভ্রু কুঁচকে ওঠে। ডান দিকের দেয়ালে বাথরুমের পলকা দরজা। নিজেকে খুব নিরাপদ মনে হয় না শ্যামের। কোনোখানেই নেই লুকিয়ে থাকবার নিরাপদ জায়গা বা পালিয়ে যাওয়ার সহজ পথ। লোকটা যদি খুব গায়ের জোরালা লোক হয়, যদি খুব লম্বা চওড়া নিষ্ঠুর হয়, তাহলে আত্মরক্ষার জন্য শ্যামকে একটু প্রস্তুত থাকতে হবে। ভাবতে ভাবতে উত্তেজনায় শ্যাম ঘরের ভিতরে অদৃশ্য এবং অনুপস্থিত প্রতিপক্ষের তাড়া খেয়ে এদিক ওদিক দ্রুত সরে গেল। লাফ মেরে উঠল চৌকিতে, কয়েক পাক ঘুরল, বাতাসে ঘুষি ছুটতে ছুটতে এগিয়ে গেল। ঘুষি মারল দেয়ালে, যেমন ঘুষি খেয়ে একবার রূপশ্রী ফার্নিচার্সের ওয়ার্ড্রপের পাল্লাটা চোট খেয়েছিল, আর দেয়ালের একটা দুর্বল অংশের চুনবালি পড়েছিল খসে। তারপর হাঁপাতে হাঁপাতে শ্যাম আপন মনে বলল, না মশাই, আপনার ওপর আমার কোনো রাগ নেই, ছিলও না। বলতে বলতে বাতাসে হাত এগিয়ে দিল শ্যাম খুব বিনীতভাবে। অদৃশ্য এবং অনুপস্থিত লোকটার হাত ধরে ঝাঁকিয়ে দিল। তারপর বলল, চা খাবেন? হ্যাঁ হ্যাঁ, বসুন, বিছানাতেই বসুন। কিংবা বলতে বলতে শ্যাম ঘরের একমাত্র চেয়ারটাকে জানলার কাছ থেকে টেনে আনল। কিংবা এই চেয়ারটায় বসুন রোদে পিঠ দিয়ে, চমৎকার আরাম লাগবে। তারপর আমি আপনাকে দেব গরম গরম এক কাপ চা। বলতে বলতে শ্যাম সারা ঘরে পায়চারি করে বেড়ায়। না, আপনাকে খুব একটা খারাপ দেখাচ্ছে না, যদিও আপনার মুখটা একটু কেটে কুটে গেছে, একটা হাতে এখনো ব্যান্ডেজ, তবুও আপনাকে বেশ বীরের মতোই দেখাচ্ছে, অনেকটা যুদ্ধফেরত সোলজারের মতোই। আপনি কি বিবাহিত? না? তাহলে আরও ভালো। এই অবস্থাতে আপনি মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করতে পারবেন। আমাদের দেশের মেয়েরা বীরপুরুষ ছেলেদের দেখাই পায় না। যে পুরুষ তারা দেখে সে ছোকরারা মিনমিন করে ঘুরে বেড়াচ্ছে মেয়েদের স্কুল কলেজের আশেপাশে, যাতায়াতের রাস্তায় পিছু নিচ্ছে কিছু দূর পর্যন্ত, ভুল বানানে লিখছে প্রেমপত্র, পরিচয় হলে নিয়ে যাচ্ছে বড়জোর লেক বা ময়দানে, ভিক্টোরিয়ায় বা পার্কে। তারপর সেখানে বসে, আসল কথা, আহত পুরুষ মেয়েরা পছন্দ করে। তাছাড়া আপনাকে ষাঁড়ে গুতিয়ে দেয়নি, আপনি টেম্পো বা ঠেলাগাড়ির ধাক্কা খাননি, রাস্তার হামেশা হাঙ্গামায় বেমক্কা ইটের টুকরো এসে পড়েনি আপনার গায়ে, আপনি খানাখন্দেও পড়ে যাননি। আপনি আহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। ব্যাপারটার মধ্যে একটা বীরত্বের গন্ধ আছে না? বলতেই চোখে ছবি ভেসে ওঠে। একটু অহংকারী, সাহসী, ছুটন্ত এক পুরুষ, দুটো ছড়ানো হাতে বুনো ঘোড়ার ঝুঁটির মতো ধরে থাকা মোটরসাইকেলের কাঁপা হাতল, বুক চিতিয়ে পা বাঁকিয়ে বসে থাকার সেই উগ্র ভঙ্গি, হাওয়ায় উঠছে চুল, শার্টের কলার এলোমেলো, দাঁতে টিপে রাখা একরোখা একটু হাসি। চমৎকার নয়? ছেলেবেলা থেকেই মোটরসাইক্লিস্টদের আমি ওই চোখে দেখে আসছি। বলতে কি, আমার জীবনের এক সময় একমাত্র লক্ষ্য ছিল বেপরোয়া একজন মোটরসাইক্লিস্ট হয়ে যাওয়া, আর কিছু নয়, কেবল খুব ছুটন্ত একটা মোটরসাইকেলে ওইভাবে বসে থাকা। সেই কারণে আমার 17-18 বছর বয়সে প্রথম কলকাতায় এসে আমি সার্জেন্ট দেখে মুগ্ধ হয়েছিলাম। কোমরে ধূসর রঙের পিস্তল, মাথায় কালো টুপি, আর ওই লাল মোটরসাইকেল। সার্জেন্ট দেখলে আমি রাস্তায় সুন্দরী মেয়েদের লক্ষ্যই করতুম না। চেয়ারে অদৃশ্য লোকটা নড়ে ওঠে যেন। শ্যাম সঙ্গে সঙ্গে দুহাত তুলে বলে, না মশাই, আমি আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলছি না। কথা সত্যিই যে খেলার জন্য আপনার মুখে আয়নার আলো ফেলা ঠিক হয়নি, কিন্তু দেখুন, আমারও কিছু করার নেই। বড় অসময় চলছে। সকাল থেকেই দিন লম্বা হতে শুরু করে, সন্ধ্যে থেকেই রাত অফুরান মনে হয়। কিছু ঘটে না, বস্তুত কিছুই ঘটে না।
দিনে 2বার চিঠির বাক্স খুলি। আমি পাখির বাসার মতো ছোট্ট চিঠির বাক্স খুলতে গিয়ে প্রতিবার মনে হয় দরজা খুললেই লাফিয়ে পড়বে একটা খরগোশের বাচ্চা, কিংবা হাত দিলেই পাওয়া যাবে গোলাপি কাগজে মোড়া কোনো উপহার, কিংবা অচেনা মেল লেখা ভালোবাসার চিঠি। কিছুই ঘটে না, বস্তুত কিছুই ঘটে না। সকালে উঠে মনে হয় আজ কেউ আসবে, খুব অচেনা রহস্যময় কেউ, যাকে দেখে মনে হবে চেনা, অথচ চেনা যাবে না, এবং যে যাওয়ার সময় কিছু রহস্য রেখে যাবে। ঘুমোবার সময় মনে হয় আজ স্বপ্নের ভিতরে আমি পেয়ে যাব কোনো দৈব শিকড় বাকড়, ক্যান্সারের ওষুধ কিংবা গুপ্তধনের সন্ধান। কুয়াশার রাস্তায় হাঁটবার সময় মনে হয় কুয়াশা কেটে গেলেই দেখতে পাব আমি হঠাৎ অচেনা বিদেশে পৌঁছে গেছি, যেখানে খাওয়ার লোক নেই বলে ইলিশের ঝাঁক চলে যাচ্ছে সমুদ্রে, গরুর বাট থেকে খসে পড়ছে দুধ, চাক থেকে মধু চুইয়ে মাঠ ভিজে যাচ্ছে, যেখানে সৎ ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসে আছে, যেখানে সারা দেশে এক দাম, যেখানে শান্ত ধার্মিক মানুষেরা ধীর পায়ে ঘুরে বেড়াচ্ছে সারা বছর, যেখানে চলছে উৎসব। শ্যাম চেয়ারটার সামনে এসে দাঁড়ায়, মাথা নাড়ে। কিছুই ঘটে না, বস্তুত কিছুই ঘটে না। তারপর শ্যাম বিনীতভাবে অদৃশ্য অনুপস্থিত লোকটাকে দরজা পর্যন্ত এগিয়ে দেয়। আচ্ছা, আবার দেখা হবে। ঘরের মাঝখানে আবার ফিরে আসে শ্যাম, বিষণ্ণভাবে চুপ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ ইয়া বলে চমকে হেসে ওঠে, সিগারেট ধরিয়ে আবার খবরের কাগজটা তুলে নেয়, গুনগুন করে বলে, মাই গুডনেস, আই কুডন্ট কিল দ্য ম্যান। ঘরের চারদিকে অন্য মনে চেয়ে দেখে শ্যাম, না, বস্তুত কোথাও নেই লুকিয়ে থাকবার জায়গা কিংবা পালিয়ে যাওয়া সহজ পথ। দুপুরে বেরোনোর সময় শ্যাম 3টে চিঠি পেল। জীবন বীমার প্রিমিয়ামের চিঠি, খামের উপর দুহাতে আড়াল করা প্রদীপের ছবি, আপনার জীবন মূল্যবান। ইলেকট্রিকের বিল আর পাকিস্তানের কালচে খামে বাবার চিঠি। কোনোটাই ভালো করে পড়ে দেখে না শ্যাম, বাবার চিঠির দিকে চেয়ে থাকে। মাঝে মাঝে হঠাৎ একটা লাইন চোখে পড়ে, সঞ্চয়ী না হইলে ভবিষ্যতে নিরুপায় হইবা, এতদূর হইতে আমরা তোমার জন্যে আর কি করিতে পারি, ভরসা একমাত্র দয়াল ঠাকুর। চাকুরির বন্দোবস্ত হইল কিনা সত্তর জানাইবা, সোনা কাকা ও রাঙা পিসির খোঁজখবর লইও, অভাবের সময় আত্মীয় স্বজন আশু গাঙ্গুলির সহিত দেখা করিও। সে আমার বাল্যবন্ধু। হাওড়ায় 3টে লোহার কারখানা, ডোভার লেনে 4তলা বাড়ি, গাড়ি, জমিজমার কিনিতে ভরসা হয় না, অসময় পড়িয়াছি। সময় থাকিতে হিন্দুস্থানে না যাওয়া অবিবেচকের কাজ হইয়াছে। এখানে গঙ্গা নাই, বড় দুঃখ। ধন ভাইয়ের শ্রাদ্ধ হইয়া গেল, সমারোহ হয় নাই। হিন্দুস্থান হইতে তাহার ছেলেরা আসিতে পারে নাই, জ্ঞাতিরা মুখাগ্নি করিয়াছে। বড় ভয় হয়। তোমার মায়ের অবস্থা পূর্ববৎ শয্যাশায়ী। পুলিনের বউ আসিয়া রান্নাবান্নার কাজ করিয়া দিয়া যায়। তোমার মা ঘুমের মধ্যে মাঝে মাঝে তোমার নাম ধরিয়া ডাকেন। এখানে জিনিসপত্রের দাম, চালের দাম যাহা শুনি তাহাতে আশ্চর্য হইতে হয়। বাঙালির ছেলে, 2 বেলা ভাত না খাইলে শরীর থাকে না। সাবধানে থাকিও, এখন ঠাকুর ভরসা। তোমাকে সংসারী দেখিয়া যাইতে পারিলে নিশ্চিন্তে চোখ বুজিতাম। 10 বছর আগে বাবা শেষবার এসেছিল কলকাতায়। শিয়ালদায় আনতে গিয়েছিল শ্যাম। দেখল যেন একটা অচেনা লোক, একটু কুঁজো, কালো রোগা চেহারা। প্রণাম করতেই পিঠে হাত রেখেছিল বাবা। কথা বলতে গিয়ে গলা কেঁপেছিল। মনু কেমন আছে? যে কয়দিন ছিল বাবা একটু স্থির থাকেনি। কাঁচরাপাড়া, হালিশহর, বৈচি গ্রাম, সোদপুর কিংবা ডায়মন্ড হারবার ঘুরে বেরিয়েছিল আত্মীয়দের বাড়ি বাড়ি। তাকে ডেকে বলতো, মনু, চিনা রাখো। আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠী চিনা রাখতে হয়। বিপদে আপদে আপন রক্তের মানুষ কামে লাগে। এদিকে জমিজমার খোঁজ করেছিলে, সম্পত্তি বিনিময়ের চেষ্টাও হয়েছিল একটু। তারপর বলেছিল, আমাগর আহন হইব না। ভালো লাগে না রে মনু, এই দেশ বড় রুঠা। পাকিস্তান উঠে যাবে কিনা সে খোঁজখবরও একটু নিয়েছিল বাবা। মা পাঠিয়েছিল আমসত্ত্ব, গোকুল পিঠে আর নতুন কাপড়। মাসখানেক পরে বনগায় সীমানা পর্যন্ত বাবাকে এগিয়ে দিয়ে এসেছিল শ্যাম। মনু, ভালো থাইকো। এই কথা বলে এদেশের সীমা ডিঙিয়ে গেল। এখন এই যে লোকটা তাকে চিঠি লেখে তার ভালো মন্দের খবর নেয়, এই লোকটা কে? বাবা? কিরকম বাবা? তার মুখ মনে পড়ে না। ভিনদেশী এক অচেনা লোক, ভিটের মায়া ছেড়ে আসতে পারেনি। এ লোকটার সঙ্গে তার সম্পর্ক কি? শ্যামের বাক্সে বাবা মার একটা জোরের ফটো আছে, পেছনে রাজবাড়ির সিন ফেলা,
পাশে ফুলের টব, সুতির ডোরাকাটা একটা কোট গায়ে, ধুতি আর পামশু পরা গ্রাম্য লোকটা বুক চিতিয়ে বসে আছে। ধোয়া পাট ভাঙা জংলা পেরে শাড়ি পরা মা জুবুথুবু। ছোট্ট একটুখানি মানুষ, ক্যামেরার লেন্সের দিকে কৌতূহলী চোখ। বিশ্বাস হতে চায় না এরা শ্যামের বাবা মা, এরাই তার জন্মের কারণ। এরাও তো জানে না শ্যাম কে কিংবা কোথা থেকে এলো। না, বহুকাল আর সেই ছবি বের করে দেখে না শ্যাম। আগে মায়ের জন্য কাঁদত, পরীক্ষা দিতে যাওয়ার আগে কিংবা নতুন চাকরিতে যাওয়ার সময় প্রণাম করে যেত ওই ছবি। তারপর আস্তে আস্তে কর্পূরের গন্ধের মতো মন থেকে মুছে গেছে ওই দুটি মুখ। মনে পড়ে না, আর তেমন করে মনে পড়ে না। কেবল মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে যখন মরা নিয়ে যায় তখন চমকে উঠে মনে পড়ে কুয়োতলা, ঘাটে যাওয়ার মেঠো পথ, করমচার গাছ, পগারে লাফিয়ে পড়ছে ব্যাঙ। মনে পড়ে প্রকাণ্ড এক অন্ধকারের মধ্যে উত্তরের ঘরের দাওয়ায় ছোট্ট একটু হারিকেনের আলো করে মা বসে আছে। মুখের চামড়ায় নেমেছে শিকড় বাকড়। কথা বলতে গেলে মাথা কাঁপে। সামনের অন্ধকার, এক আকাশ, অস্পষ্ট নক্ষত্র, আর রক্তের মধ্যে অতি দুর্বোধ্য মৃত্যুর হিম অনুভব করতে করতে অসহায় মা বীজমন্ত্র ভুলে গিয়ে বিড়বিড় করে বলে চলেছে, মনু, মনু রে, ও মনু, 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 মনু রে, ও মনু। মনে মনে শ্যাম প্রশ্ন করে, তুমি আমার কে? তোমরা কারা? না, আমি তোমাদের চিনি না। তারপর চমকে ওঠে সে অস্থির হয়ে আবার বিড়বিড় করে বলে, তোমরা ভালো থেকো, বেঁচে থেকো, আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। দেখো, একদিন খুব সুসময় এসে যাবে। ভালো জমিতে আমরা তুলব ঘরবাড়ি, তৈরি করব বাগান, মাছ ছেড়ে দেব পুকুরে, ছাড়া জমিতে বসিয়ে দেব জ্ঞাতিদের ঘর। এক আধজন বোষ্টম আর ধোপা নাপিত, দূর বিদেশ থেকে আমি তোমাদের কাছে ফিরে আসব। আমি নৌকো বোঝাই করে নিয়ে আসব সুদিন। সেই কবে ছেলেবেলায় শোনা ঘুম পাড়ানি গান গুনগুন করে শ্যাম। মায়েরে দিলাম ডবল শাখা, ভাই করাইলাম বিয়া, বাপরে দিলাম সোনার মুকুট, তীর্থ কর গিয়া। ঠিক দুপুরবেলা গড়িয়াহাটার মোড় থেকে একটা লোকের পিছু নিল শ্যাম, অকারণে। লোকটা কালো, হাড়গিলের রোকা চেহারা, অত্যন্ত কর্কশ তার মুখ। সেই মুখে মোটা গোঁফ, চোখে গগলস, পরনে টেরিকটনের গাঢ় রঙের চাপা চোঙা প্যান্ট, গায়ে ঝকমকে ক্রিম রঙের সিল্ক শার্ট, হাতে ফোলিও ব্যাগ। চমৎকার ছকছকে পোশাকের ভিতরে কালো হাড়গিলের লোকটাকে বেমানান এবং আরও কুৎসিত দেখাচ্ছিল, যেন কারো জামাকাপড় চুরি করে এনে পড়েছে। লোকটা বাটার দোকানের সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ জুতো দেখল, তারপর শ্লথ গতিতে হেঁটে গেল মোড় পর্যন্ত। সিগারেটের দোকান থেকে কিনে নিল এক প্যাকেট সস্তা সিগারেট। কাপড়ের দোকানের দামের দিকে চেয়ে একটু হাসল আপন মনে। একটা কানা ভিখিরিকে তাড়া দিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করল একটি সুন্দরী মেয়ে চলে যাওয়া। তারপর ধীর গতিতে পার হয়ে ট্রাম্প স্টপের দিকে চলে যাচ্ছিল লোকটা। আগাগোড়া লোকটাকে লক্ষ্য করছিল শ্যাম। মনে হয় খুব সহজ, শান্ত ও ভদ্র জীবন যাপন করে না লোকটা। চারদিকে ও সতর্ক চোখ ঘুরে বেড়াচ্ছে। ভিড়ের মধ্যে ও ধরনের লোকই ভদ্রলোকদের পকেট হাতড়ে দেখে, কিংবা নিদেন সবার অলক্ষ্যে মেয়েদের নরম বুক ছুঁয়ে সরে যায়। একটা কিছু এ ধরনের কাজ করবেই লোকটা, শ্যাম নিশ্চিত। সামান্য উত্তেজনা বোধ করে শ্যাম। লোকটাকে চোখে চোখে রাখে। পিছু দিয়ে এসে ট্রাম্প স্টপে দাঁড়ায়। লোকটা সবুজ রুমাল বের করে অকারণে ঘাড় গলা মোছে। স্টপে দাঁড়ানো মেয়েদের লক্ষ্য করে। চোখে মুখে চিকমিক করে ওঠে কামনা বাসনা, কিন্তু কিছুই করে না লোকটা। ট্রামে উঠেও লোকটা খুব ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে, মেয়েদের কাছে ঘেঁষে না, ভদ্রলোকদের পকেটের দিকে তাকায় না। এন্টির চাদরের ভিতরে শ্যামের হাত মুঠো পাকিয়ে যায়। সে মনে মনে বলে, এবার একটা কিছু করো হে, আমি তোমার অপেক্ষায় আছি। ভয় কি? ওই যে মোটা মতো লোকটা, পরনে ধুতি পাঞ্জাবি, ঘাড়ের চুল পুলিশদের মতো করে ছাঁটা। লক্ষ্য করে দেখো, লোকটা ঢুলছে। ওর বুক পকেট থেকে মুখ বের করে আছে একটা খাম, ওটা তুলে নাও। কিংবা ওই যে মেয়েটা উঠে দাঁড়ালো, পরনে মভ রঙের শাড়ি, মাথায় বিড়ে খোঁপা, ওর চোখ মুখ দেখো, সুন্দর নয়? কিন্তু বাঘিনের মতো খামুক জিভ দিয়ে ঠোঁট চাটা ওর স্বভাব। ওর গায়ে তুমি নিশ্চিন্তে হাত দিতে পারো, কিছুই হবে না। ভয় কি? কিছু লোকটা
কিন্তু লোকটা খুব ভদ্রভাবে দাঁড়িয়ে থেকে একটু কুঁজো হয়ে জানলা দিয়ে বাইরের রাস্তাঘাট দেখবার চেষ্টা করে। শ্যাম হতাশ হতে থাকে। এমন পাকা বদমাসের মতো চেহারা তোমার। শ্যাম বলতে থাকে, তুমি শুধু চোখ দিয়ে যে কোনো মেয়েকে গর্ভবতী করে দিতে পারো। শুধু চোখের ইশারায় তুমি তুলে নিতে পারো আমাদের পকেটের মানি ব্যাগ। দেখাও, সেই ম্যাজিক দেখাও। ভয় কি হে? ব্যাকআপ, চিয়ারি। তবু লোকটা দাঁড়িয়েই থাকে। তার অন্যমনস্ক চোখে মুখে নরম এক ধরনের কবিত্বের ভাব ফুটে ওঠে। খুব হতাশ হয়ে শ্যাম লক্ষ্য করে যায়। তবু শ্যাম পিছু ছাড়ল না। লোকটা গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে নেমে পড়ে। তারপর রাস্তা পার হয়ে বড় রাস্তা ধরেই অনেক দূর হেঁটে যায়। সুরেন ব্যানার্জি রোডে ঢুকে পড়ে। একটু দূর থেকে শ্যাম হাঁটতে থাকে। লোকটা একবার ঘাড় ঘোরাতেই তার সঙ্গে চোখাচোখি হয়ে যায়। সঙ্গে সঙ্গে মৃদু হাসির চেষ্টা করে শ্যাম। হাসি দিয়েই বোঝাতে চায়, ভয় পেও না, আমি শুধু দেখতে চাই যে তুমি একটা কিছু করো। তুমি করিতকর্মার লোক, কিছু করো হে। বিশ্বাস করো, আমি তোমাকে ধরব না বা ধরিয়ে দেব না। নিশ্চিন্ত থাকতে পারো তুমি। লোকটার ভ্রু সামান্য কুঁচকে ওঠে। তারপর মুখ ফিরিয়ে সে হাঁটতে থাকে। এলোমেলো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে হেঁটে যায়। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে শ্যামকে লক্ষ্য করে। খুবই উত্তেজনা বোধ করে শ্যাম। তারপর অবশেষে লোকটা ফ্রি স্কুল স্ট্রিটের কাছে এসে একটা বড় বাড়ির মধ্যে সোজা গটগট করে হেঁটে গেল। লোকটা ভয় পেয়ে গেছে ভাবে শ্যাম। আবার তার শরীরে শীতভাব ফিরে আসে। হতাশ বোধ হয়। শূন্য মনে খানিকটা ঘুরে বেড়ায় শ্যাম। তারপর একটা ফাঁকা রেস্টুরেন্টে ঢুকে পড়ে। শান্তভাবে চুপচাপ অনেকক্ষণ বসে থাকে। তার সামনে এক কাপ গরম চা জুড়িয়ে জল হয়ে যায়। পাশের টেবিল থেকে একজোড়া সিন্ধি ব্যবসায়ী উঠে গেল। অন্যধারে এসে বসল চর্বির পাহাড় গলায় থাক থাক গলকম্বলওয়ালা এক পাঞ্জাবি। ঘুম ঘুম চোখে একবার শ্যামকে চেয়ে দেখল। বাইরে ছায়াহীন রোদ গড়িয়ে যাচ্ছে রাস্তায়। ওধারের বাড়ির আলসে থেকে পিছলে পড়ে পাখা মেলে দিল একটা পায়রা। ঠকঠক করে হেঁটে গেল দুটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। উঠে পড়ে শ্যাম। কাউন্টারে দাম দিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল। ঠিক সে সময় দরজার চৌকাঠে তার মুখের ওপর একটা ছায়া এসে পড়ে। বিদ্যুৎ বেগে লাফিয়ে ওঠে শ্যামের হৃৎপিণ্ড। সেই লোকটা। পিছনে ঝকমক করছে রোদ। লোকটার মুখ তাই অন্ধকার দেখায়। হাতের পাতায় চোখ আড়াল করে শ্যাম এক পা পিছু হটে আসে। লোকটা এক পা এগিয়ে আসে। শ্যাম? না, সেই লোকটা নয়। পরনে নেভি ব্লু স্যুট, গলায় বো, সুন্দর চেহারার ফর্সা একটা লোক শ্যামের সামনে দাঁড়ায়। অরুণ। যেন ডুবে যাচ্ছিল শ্যাম। এমন ব্যগ্র হাত বাড়িয়ে অরুণের একখানা হাত চেপে ধরে সে। আহ, অরুণ! ইস, তোকে চেনাই যায় না। তুই? শ্যাম অরুণকে ভালো করে দেখে। তুই খুব সুন্দর হয়ে গেছিস। ধুর, মৃদু হাসে অরুণ। অ্যালকোহলিক ফ্যাট। তোর কি খবর? ভালো। শ্যাম মাথা নাড়ে। কিন্তু তোকে ভালো দেখাচ্ছে না। দাড়ি ফাড়ি দিয়ে চেহারাটা যে কি বানিয়েছিস! বলতে বলতে শ্যামের হাত ধরে টেনে নেয় অরুণ। দুজনে মুখোমুখি বসে। বসেই অরুণ বলে, শুনেছি ঝগড়া করে চাকরি ছেড়েছিস? শ্যাম নিঃশব্দে মাথা নাড়ে। হ্যাঁ। অথচ তুই কি ভীষণ ড্যাশিং পুশিং ছিলি। কত উপরে উঠে যাওয়ার কথা ছিল তোর। আর কি দশা করেছিস নিজের। শ্যাম চুপ করে থাকে। শালার বস আমারও ছিল তেরিয়া। তাই বাঁচার জন্য একদিন তার কালো কুৎসিত মেয়েটাকে নিয়ে লম্বা দিলুম। লোকটা চেঁচামেচি করল বটে, কিন্তু শেষ পর্যন্ত মেনেও নিল। দুটো লিফট পেলুম পরপর। একটা দুঃখ ভাই, ছেলেবেলা থেকে একটা সুন্দর বউয়ের শখ ছিল আমার, সেটা হলো না। বলতে বলতে মৃদু আত্মপ্রসাদের হাসি হাসে অরুণ। তবে পুষিয়ে নেব, দেখিস। ফেব্রুয়ারিতে চললুম আমেরিকা। বউকে রেখে যাচ্ছি তার বাপের বাড়িতে। চেয়ে থাকে শ্যাম। অরুণকে খুব ফর্সা দেখাচ্ছে। সাহেবী পোশাকের জন্য নয়, রং ফর্সা বলেও নয়। শ্যাম লক্ষ্য করে দেখে চোখে মুখে কেমন এক ধরনের বিদেশি ছায়া পড়েছে অরুণের। হঠাৎ তাকে খুব দূর বিদেশের অচেনা লোক বলে মনে হয়। চা শেষ করে উঠে পড়ে দুজনে। কোথায় যাবি? রাস্তায় এসে অরুণ জিজ্ঞেস করে। শ্যাম মাথা নাড়ে। জানি না। ধুর শালা। অরুণ হাসে। তুই কেমন ম্যান্দা মেরে গেছিস। আমার সঙ্গে চল। কোথায়? খুব নিস্তেজভাবে বলে শ্যাম। চোখ নাচিয়ে অরুণ হাসে। ভালো জায়গা, সাহেবের অফিস। সুন্দরী রিসেপশনিস্টের মুখোমুখি বসে থাকবি। ভিসার ব্যাপারে এক মার্কিন সাহেবকে ধরা করার কাজ আছে। ৮ ঘন্টার কাজ। চল। রাস্তায় একটা ছোকরা জুতো পালিশওয়ালাকে দিয়ে জুতো পালিশ করিয়ে নিল অরুণ। ঝুঁকে পালিশওয়ালাকে বলল, দেখ, জুতোয় তোর মুখ দেখা যাচ্ছে। ছেলেটা ঝুঁকে মুখ তুলে হাসল। জি হ্যাঁ। তবে ঠিক হে। বলে অরুণ পয়সা দিয়ে দেয়। হাঁটতে থাকে।
নিজের ভিতরে এক অদ্ভুত শীতলতা অনুভব করে শ্যাম, যেন সব কাজ, আনন্দ এবং উৎসাহ থেকে অবসর নেওয়া হয়ে গেছে। এখন চলেছে তার অবসরের ধীরগতি জীবন। শরীরের মধ্যে যেন বিকেল হয়ে এলো। এখন সেই সময় যখন তার অফুরান ছুটি, আর সে তার ব্যালকনিতে ইজি চেয়ারে বসে রাস্তার চলমান দৃশ্য দেখে যাবে। কোনো দৃশ্যের মধ্যে আর রাখবে না নিজেকে। চটপটে অরুণের সঙ্গে তাল রেখে হাঁটতে তাই তার কষ্ট হচ্ছিল। হাঁপ ধরে গেলে সে বলল, অরুণ, আস্তে হাঁট। কয়েক পা এগিয়ে থাকা অরুণ পিছু ফিরে যায়। তুই শালা মিদিয়ে গেছিস। কোথায় সেই চটপটে লেফট আউট? কোথায় তোর কুইক রিফ্লেক্স? হা হা করে খোলা রাস্তাতেই হাসে অরুণ। তুই কি বুড়ো? নাম মাথা নাড়ে শ্যাম। আমার কোথায় যাওয়ার তাড়া নেই। মনে মনে সে গুনগুন করে, থেমে গেলেই তুমি দুজো, থেমে গেলেই তুমি বুড়ো, থেমে গেলেই তুমি মাটির ঠেলা। কাকে কবে কোথায় যেন বলেছিল শ্যাম। চমৎকার সাজানো গোছানো রিসেপশন রুমে তাকে বসিয়ে রেখে ভিতরে চলে গেল অরুণ। শীতাতপ নিয়ন্ত্রিত সেই ঘরে গদির সোফায় বসে রইল শ্যাম। তার আশেপাশে আরও কয়েকজন লোক। রিসেপশন কাউন্টারের ওধারে একটি মেয়ে টেলিফোন আর ভিজিটর নিয়ে ভীষণ ব্যস্ত। ঠিকই বলেছিল অরুণ, মেয়েটি বড় সুন্দর। কাঁধ থেকে দীর্ঘ দুখানা শূন্য সাদা হাত মদরঙের কাঠের পালিশের ছায়া ফেলে ঘুরে বেড়াচ্ছে টেলিফোনের চাবির বোর্ড থেকে খোলা কাগজে, নোট বইয়ে। গাঢ় বেগুনি রঙের ব্লাউজ, গাঢ় বেগুনি তার শাড়ি, ফাঁপানো চুল, ঘাড়ের নিচে আলগা একটা ফিতের গিট দিয়ে বাঁধা, মুখের ধাঁচ গোল, কপাল ঢাকা চুল, ছোট্ট একটু সিথি। ফুটফুট করছে তার মুখ চোখ। সেই মুখ চোখ কথা বলছে নিঃশব্দে, আমি খুব বেঁচে আছি। দেখো, রাতে আমি নিঃশ্বাস ঘুমিয়েছি। জানো, আমার এখনো বয়স হয়নি, আমার কোনো অসুখ নেই। আমি ভোরে স্নান করি ডুব দিয়ে। আমি তোমাদের অচেনা। আর তার একটু অনিশ্চিত চোখ আর নগ্ন দুটি হাত ঘুরে বেড়াচ্ছে ক্লান্তিহীন টেলিফোনের চাবি থেকে নোটবই, খোলা কাগজ এবং আবার টেলিফোনে। দুটি কাজের হাত তার স্বয়ংক্রিয়। তবু শ্যাম দেখে যেন পিয়ানোর চাবি ছুঁয়ে যাচ্ছে। শ্যামের আশপাশে যারা বসেছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজে এসেছে। তাই একটু পরে পরে প্রত্যেকেরই ডাক এলো ভিতর থেকে, এবং এইভাবে আস্তে আস্তে তার আশপাশ খালি হয়ে গেল। একসময় দেখল যে সে একা বসে আছে, আর রিসেপশনের মেয়েটি তার এত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে তাকে লক্ষ্য করছে। খুব অবাক হয়ে শ্যাম টের পায় তার বুকের মধ্যে রেলগাড়ির সে স্টেশনের ছেড়ে যাওয়ার শব্দ ধীর থেকে দ্রুত হয়ে যাচ্ছে। সামান্য তেষ্টা পাচ্ছিল তার। পকেটে হাত দিয়ে দেখল সিগারেট নেই। কাঁচের দরজা ঠেলে দুটি চটপটে মার্কিন ভদ্রলোক ঘরে আসে, কাউন্টারের সামনে দাঁড়ায়, নিচু স্বরে কি একটা রসিকতা করে। মেয়েটি হেসে তার সপ্রতিভ চোখে মুখে জবাব দিয়ে দেয়। আবার শূন্য হয়ে যায় ঘর। কিছু একটা লিখে রাখতে গিয়ে কোনো ভুল ধরা পড়ায় মেয়েটি জিভ কেটে পরিষ্কার বাংলায় বলে, এ মা। চকিতে এক পলক শ্যামকে লক্ষ্য করে চোখ নামিয়ে নেয়। টেলিফোন শব্দ করে উঠলে অবলীলায় টেলিফোন তুলে নিয়ে তুখোর ইংরেজিতে বলেও, বোস, মিস্টার বোস। ইয়েস মিস্টার বোস, হিয়ার হি ইজ, থ্যাংক ইউ। আর চকিতে চোখাচোখি হয়ে যায়। আস্তে আস্তে অস্বস্তি পেয়ে বসে শ্যামকে। সেই প্রথম টের পায় অনেক দিন হয়ে গেল সে আর নিজেকে সাজায় না। অযত্নের বাগানের মতো বন্য হয়ে গেছে তার শরীর। পুরনো পুঁথিপত্রের মতো ঝুরঝুরে হয়ে গেছে চোখের চাউনি। এন্ডির চাদরের তলায় তার স্খলিত হাত আর পেট থেকে বুক পর্যন্ত সন্তর্পণে নিজেকে পরীক্ষা করে দেখে না। কোনোখানে নেই সেই পুরনো শ্যাম। বস্তুত তার মনে হয় এই যে লোকটা, সে এন্ডির চাদর গায়ে, গালে দাড়ি, ভিতরে অস্থির এক রেলগাড়ির পুল পেরিয়ে যাওয়ার গুমগুম শব্দ, একে কোনো কালে কখনো চিনত না শ্যাম। ওই মেয়েটির সামনে ধরা পড়া অসহায় এক অচেনা লোক বসে আছে। কি ভাবছ তুমি? আমি বাইরের দুপুরের রোদ এড়াতে কৌশলে তোমাদের এই ঠান্ডা সুন্দর ঘরে ঢুকে বেআইনিভাবে বসে আছি? কিংবা আমি বদমাস, তোমাকে সুন্দর দেখে তোমার মুখোমুখি বসে আছি, সময় মতো হয়তোবা পিছু নেব? কিংবা আমি যে চোর জোচ্চোর মতলববাজ নই সে সম্বন্ধে তুমি নিশ্চিত হতে পারছ না? শ্যাম মনে মনে এইসব কথা বলে মেয়েটিকে, যেন বা একা একটি ঘরের সুন্দরী মেয়েটির মুখোমুখি তাকে বসিয়ে রেখে এক ধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা চালানো হচ্ছে। সে সহ্য করতে পারে না। সামনের টেবিলে রাখা এক স্তূপ পত্রপত্রিকা থেকে একটা ছবির কাগজ তুলে নিয়ে তার ওপর মুখ নিচু করে রাখে। সিগারেট নেই, সে কথা ভুলে গিয়ে পকেটের দিকে হাত বাড়াতেই চটাস করে শব্দে হাত পা কেঁপে ওঠে তার।
এইসব ছোটখাটো অথচ গুরুতর ঘটনা ঘটে যেতে থাকলে শ্যাম প্রাণপণে চেষ্টা করে মেয়েটার দিকে আর না তাকানোর। কিন্তু তারপর একটা সময় এলো যখন আর ভিজিটর আসছিল না, টেলিফোনেরও আর কোনো শব্দ নেই। শূন্য ঘরে মেয়েটি ও সে দুরন্ত নিস্তব্ধতার মধ্যে বসেছিল। তারপর টেলিফোনের ক্র্যাডেল থেকে রিসিভার তোলার শব্দ, তারপর দ্রুত ডায়াল করবার মিষ্টি শব্দ হচ্ছিল। তখন মেয়েটি ব্যস্ত আছে ভেবে সন্তর্পণে একবার চোখ তুলেই ভয়ঙ্কর চমকে উঠল শ্যাম। মেয়েটি বাঁ হাতে টেলিফোনটা কানের কাছে ধরে রেখেছে, ডান হাতের সামনের রিসিপশন কাউন্টারে একটা হলুদ পেন্সিল ধরে আছে, কিন্তু সে একদৃষ্টে চেয়ে আছে শ্যামের দিকে। চোখ পড়তেই সে পেন্সিলটা রেখে দ্রুত তার ডান হাত তুলে মাউথপিসটা চাপা দিল। পর মুহূর্তে সে পাখির মতো তীক্ষ্ণ মিষ্টি গলায় সোজা তাকে প্রশ্ন করল, হুম ডু ইউ ওয়ান্ট প্লিজ? মাথার ভেতরের হঠাৎ ঘোলা জল টলমলে করে ওঠে। কাকে চাই? আমি কাকে চাই? তীব্র আবেগে থরথর করে শ্যামের হাত পা কেঁপে ওঠে। পর মুহূর্তেই ভুলে পেয়ে বসে তাকে। মনে পড়ে না কাকে চাই, কিছুতেই তার মনে পড়ে না। শুধু মনে হয় এতক্ষণ এইখানে, এই সুন্দর সাজানো গোছানো ঘরে সুন্দর মেয়েটির মুখোমুখি বেমানান বসে থেকে সে এদের শৌখিন সুন্দর কোনো আবহাওয়াকে নষ্ট করে দিচ্ছিল। বাস্তবিক সে কেন এখানে বসে আছে? কেন বসে আছে? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় শ্যাম। তার গলা আটকে আসছিল, শুধু মাথা নেড়ে জানালো, না, সে কাউকেই চায় না। সে কারো জন্য বসে নেই, এখানে তার কোনো কাজ নেই। দরজার দিকে কয়েক পা হেঁটে যায় শ্যাম, দাঁড়িয়ে পড়ে। ভয়ে শিউরে ওঠে তার গা। লক্ষ্য করে হাঁটবার সময় দরজাটা সরে যাচ্ছে, বাঁ থেকে ডাইনে, আবার বাঁয়ে। বড় অদ্ভুত। শ্যাম দ্রুত চোখ বুজে ফেলে, আবার হেঁটে যায় কয়েক পা। চোখ খুলে দেখে সে কাউন্টারের মুখোমুখি দাঁড়িয়ে আছে। মেয়েটি ভ্রু সামান্য তুলে তাকে দেখছে, যেন প্রশ্ন করতে চায়, তুমি কে? আমি কে? স্মৃতিহীন নির্বোধ শিশুর মতো শ্যাম অবাক চোখে অচেনা চারদিকে চেয়ে দেখে। বড় অসহায়ের মতো হাত বাড়িয়ে একটা চেয়ারের হাতল কিংবা একটা টেবিলের কিনারা খোঁজে সে। তার ঠোঁট নড়ে ওঠে। সে বিড়বিড় করে বলে, প্রশ্ন করো না আমি কে। আমি জানি না। বৃষ্টির জলের মতো দুঃখে তার বুক ভরে ওঠে। আমি জানি না আমি কেন গাছ হয়ে জন্মাইনি। জানি না আমি মাছ হয়ে জন্মালেই বা কি ক্ষতি ছিল। চেয়ার থেকে ধীরে উঠে দাঁড়ালো মেয়েটি। লেট মি হেল্প ইউ? বুকের ভিতরে আর্তস্বরে কথা বলে শ্যাম। না, আমাকে ছুঁয়ো না। মুখে কথা ফোটে না, তাই সে কেবল মাথা নাড়ে, না। তারপর এক পা করে পিছু হেঁটে যায় শ্যাম। কাচের পাল্লায় হাত রাখে। সাদা মুখে ঘাবড়ে যাওয়া মেয়েটি তার দিকে চেয়ে থাকে। পাল্লা ঠেলে রোদ আর লোকজনের ভিতর বেরিয়ে আসে শ্যাম। ফুটপাতে দাঁড়িয়েও সে বিড়বিড় করে বলে, প্রশ্ন করুন আমি কে। আমি জানি না। তারপর শ্যাম হঠাৎ ইয়া বলে হেসে ওঠে, মাথা নাড়ে। না, কোনোখানেই নেই লুকিয়ে থাকবার নিরাপদ জায়গা কিংবা পালিয়ে যাওয়া সহজ পথ। সব জায়গাতেই তার জন্য অপেক্ষা করছে ওই প্রশ্ন, তুমি কে? না, শ্যাম জানে না। শ্যাম সত্যিই জানে না। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ঘুনপোকা। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল্পতর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।